নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ড সাহিব আমি গিয়েছিলাম গত বছর 2024 সালে। এই ট্রেকের প্রত্যেকটা দিনের গল্প পর্ব অনুযায়ী আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্স সিরিজে আমি দেখিয়েছি, কিন্তু যারা এবছর এই ট্রেকটা করতে চাইছেন এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া চাইছেন, তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি প্রত্যেকটা দিনের গল্প ছোট করে বলার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আপনারা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরবেন এবং একটা মোটামুটি গাইডেন্স পাবেন। মোটামুটি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার আদর্শ সময় হিসেবে ধরা হয়। এই ভিডিওটা যখন পাবলিশ হবে এখনই আপনারা প্ল্যান করে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে আসতে পারেন। আমি একা গিয়েছিলাম ট্রেক দ্য হিমালয়াস নামের একটি ভ্রমণ গ্রুপের সাথে। আপনারা ইন্ডিয়া হাইকস, ট্রেক দ্য হিমালয়াস এই জাতীয় যে নামী ট্রেক সংস্থাগুলো আছে সেগুলোর মাধ্যমেও বুকিং করতে পারেন, অথবা একা একাও কিন্তু প্ল্যান করতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনারা পরিবার বা বন্ধু বান্ধব মিলে প্ল্যান করেন। এই ট্রেকের একটা সুবিধে হলো আপনাদের একটা লং ডিস্টেন্স কভার করতে হবে না। মোটামুটি আমরা ঘাংঘাড়িয়া পর্যন্ত যদি পৌঁছে যাই তাহলে সেখান থেকে পরপর 2 দিন, একদিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং একদিন হেমকুন্ড সাহিব ঘুরে ডে ট্রিপে আমরা আবার সেদিনই ঘাংঘাড়িয়াতে বেস ক্যাম্পে ফেরত আসতে পারবো। এটাকে মডারেট ট্রেকের মধ্যে ধরা হয়। আমি গিয়েছিলাম আগস্টের শুরুর দিকে। এই সময় আকাশের মুখ ভার। কলকাতা থেকে যদি ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে চান তাহলে ঋষিকেশ হয়ে যেতে হবে। ট্রেনে গেলে কুম্ভ বা উপাসনা ট্রেনে চলে আসুন হরিদ্বার, তারপর সেখান থেকে পৌঁছে যান ঋষিকেশে। হরিদ্বার টু ঋষিকেশ প্রচুর বাস পেয়ে যাবেন। ঋষিকেশ থেকে এই ট্রেকটা শুরু হয়। শেষ মুহূর্তে আমার ট্রেন বাতিল হওয়ায় আমাকে আকাশপথে যেতে হয়েছিল দেরাদুন এয়ারপোর্ট। দেরাদুন এয়ারপোর্টে নেমেই সেখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি বুকিং করে নিয়েছিলাম। মাত্র 1200 টাকায় আমি দেরাদুন থেকে পৌঁছে যাচ্ছি ঋষিকেশে। দেরাদুন থেকে ঋষিকেশের এই পথটা দারুণ সুন্দর, বেশ উপভোগ্য লাগবে এই পথে গাড়ি নিয়ে যাওয়া। যে কোনো ট্রেকে সাধারণত বলা হয় যে একদিন আগে এবং একদিন পরে বাফার ডে হিসেবে রাখতে, যাতে কোনো কারণে যদি ট্রেন বা ফ্লাইট লেটও করে বা ট্রেকের ফেরার সময়ও যদি কোনো অসুবিধে হয়, রাস্তা বন্ধ থাকে, তাহলেও যেন আমাদের হাতে একটা করে অতিরিক্ত দিন থাকে। তো সেই হিসেবে আমি যেদিন ট্রেক শুরু হচ্ছে তার একদিন আগেই পৌঁছে গেছিলাম ঋষিকেশে। এখানে আমি জোস্টেলে ডরমিটারি বুক করে নিয়েছিলাম। এটা মহিলাদের ডরমিটারি। সো ফাইনালি এসে উপস্থিত হলাম। আমি জোস্টেল বুক করেছিলাম, জোস্টেলের রুমও আছে। আমি কিছুক্ষণের জন্যই, মানে আজকে এখন 1টা বাজে প্রায়, আর কালকে সকালবেলায় বেরিয়ে যাওয়া। তো আমি ডরমিটারি বুক করেছি, উইমেন ডরমিটারি। আপাতত কেউ নেই, এখনও ফাঁকা। টোটাল আমার 554 টাকা পড়লো রুমটা। 116 টাকা আমাকে আগে পেমেন্ট করে কনফার্ম করতে হয়েছে, তারপরে বাকি টাকাটা ব্যালেন্স অ্যামাউন্ট আমি এখানে পেমেন্ট করলাম। জোস্টেল সবসময় রেকমেন্ডেড, মানে আমাদের যে কয়েকটা জায়গা, যে কয়েকটা হোটেলের নাম আর কি দিয়েছিলেন যে এইগুলোর মধ্যে থেকে বুক করা যেতে পারে, তার মধ্যে আমার মনে হলো যে সময় বাঁচানোর জন্য এটাই সব থেকে ভালো। তো সেই জন্য আমি জোস্টেল এটাই আর কি বুক করলাম। যাই হোক, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু রেস্ট নেবো, ব্যাস। এই হলো জোস্টেলের রুমগুলো। ওয়াইফাই রয়েছে আর সুইচ লাইটের, এগুলো রিডিং ল্যাম্প, দারুণ। আচ্ছা, ওয়াইফাই পাসওয়ার্ডটা বাইরে রয়েছে, ওখান থেকে নিতে হতো, ওটা এখনো নেওয়া হয়নি। জিনিসপত্র রাখার জন্য একটা লকার টাইপের রয়েছে, এখানে রাখা যায়।
ব্যালকনি, কমন ব্যালকনি। হোস্টেলে ডাবল বেডরুমও আপনি বুক করতে পারবেন। আমি খুব কম টাকায় ডরমিটরি বুক করে নিয়েছিলাম। হোস্টেল লাগোয়া একটি রেস্তোরাঁয় সেরেছিলাম দুপুরের খাবার। পিঙ্ক ক্যাফে নামের এই রেস্তোরাঁয় একটি মিশি রুটি এবং এক বাটি পালক ডাল দিয়েই আমার দুপুরের খাওয়া সমাধা হয়েছিল। আজকে 6 তারিখ, 6ই আগস্ট। আজকে ট্রেক অফিসিয়ালি শুরু হবে। আমি এখন যেখানে আছি, ওই হোস্টেলে ছিলাম, সেখান থেকে এখন চলেছি হোটেল শিবভিলা। সেদিকে শিবভিলায় থাকলেও হতো, একটুখানি লাস্ট মোমেন্টে আর কি ব্যস্ততার জন্য আমি আর দেখতে পারিনি। ওই হোস্টেলটাই বুক করে নিয়েছিলাম। তো ওখানে থাকলে একদম মিটিং পয়েন্টের কাছেই, ওখানেই যেতে হবে। যাদের সাথে যাচ্ছি ট্রেক দ্য হিমালয়াজের গ্রুপ, ওই অফিসটা ওখানেই মিটিং পয়েন্ট। এখন আমাকে যেতে হবে 10 মিনিট মতন হেঁটে। যদি কিছু পেয়ে যাই আমি জানি না, পেয়ে গেলে তাহলে যাব। আর ট্রেকে এসছি, হাঁটাটাকে অ্যাভয়েড করলে হবে না, হাঁটাটা ইম্পর্টেন্ট। যাই। সকাল প্রায় 6টা বাজে, 6টা বাজতে 2-1 মিনিট বাকি। বেরিয়েছি। সারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মোট 19 জন এসেছেন। কেউ কেউ বিদেশ থেকেও এসেছেন এই ট্রেকে অংশগ্রহণ করতে। আজকে আমরা ঋষিকেশ থেকে যাব পিপলকোঠি পর্যন্ত। এই গোটা পথটা আমরা গাড়িতে যাব, সেই জন্য ট্রেকের প্রথম দিন হলেও আসলে আমাদের কিন্তু আজকে হাঁটাহাঁটি প্রায় কিছুই নেই। পিপলকোঠি হলো ট্রেক দ্য হিমালয়াজের বেস ক্যাম্প। আপনি ইচ্ছে করলে সরাসরি এখান থেকে বাসে চলে আসতে পারেন গোবিন্দঘাট। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু গোবিন্দঘাটে এসে আপনি এখানে হোটেল বুক করে থাকতে পারেন, যেটা আমরা পিপলকোঠিতে হোটেলে ছিলাম। এই ট্রেকে আমাদের খরচ হয়েছিল 12,500 টাকা। এছাড়া আলাদা করে আমাদের লাগেজ বওয়ার জন্য 1000 টাকা দিতে হয়েছিল ঘোড়া বাবদ। সবুজ পাহাড় এবং স্রোতস্বিনী সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা এক জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখানে ভেজ স্যান্ডউইচ এবং তার সাথে ব্ল্যাক কফি নিয়ে নিলাম। তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো গাড়িতে। অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থল হলো এই দেবপ্রয়াগ। হিন্দু ধর্মে এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মস্থান। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ঝকঝকে নীল আকাশ। এই হলো ধারী মাতা মন্দির, গাড়ি থেকেই দেখে নেওয়া যায়। বর্ষাকালে এই পথে গেলে আপনার চোখে পড়বে প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। তবে আরও একটা ভালো ব্যাপার হলো যে এখানে আশেপাশেই জেসিবি মোটামুটি থাকে। তো কোথাও যদি হঠাৎ করে ল্যান্ডস্লাইড হয় তাহলে জেসিবি এসে রাস্তা পরিষ্কার করে দেয়। এরপর দেখলাম অলকানন্দা ও পিণ্ডারী নদীর মিলনস্থল কর্ণপ্রয়াগ। এরপর আবার দেখলাম অলকানন্দা ও নন্দাকিনী নদীর মিলনস্থল নন্দপ্রয়াগ। এই নন্দপ্রয়াগের পরই আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম একটা হোটেলে। উত্তরাখণ্ডে ঢুকে গেছি যখন, এখন আর ননভেজ পাওয়া বেশ মুশকিল, আর দলে বেশিরভাগই নিরামিষাশী। তো আমার নিরামিষ খেতে কোনো অসুবিধেই হয় না। খাওয়া দাওয়া পরে যখন আবার আমরা গাড়িতে উঠলাম তখন সত্যি সত্যি আকাশের মুখটা কিন্তু ভার ভার হয়ে গেছে। টুকটাক বৃষ্টিও পড়ছে। বৃষ্টি মাথায় নিয়েই আমরা এসে পৌঁছলাম পিপলকোঠি। 3টে বাজে এসে পৌঁছলাম পিপলকোঠি। সকালবেলা যাত্রা শুরু করেছিলাম 6:30 নাগাদ। বেশ অনেকটা জার্নি, হাত পা ব্যথা হয়ে যাবে আর কি। রাস্তা মোটামুটি ভালোই রাস্তা, কোথাও কোথাও বাম্পি আছে। আমি ব্যাক সিটে বসেছিলাম, আমার আরেকটু বেশি বাম্পি লেগেছে। যাই হোক, তো এখানে যেখানে রেখেছে হোটেলটা বেশ ভালো। পিপলকোঠিতে অ্যাকচুয়ালি অনেক হোটেল আছে।
তো যারা সিঙ্গেল আর কি প্ল্যান করবেন তারা পিপল কোঠিতে থাকবেন, যারা ইজিলি এসেও বুক করতে পারেন। আমার মনে হয় ফাঁকাই, তো আমি সেরকম যে একটা প্রচণ্ড ক্রাউড সেটা দেখছি না। আদারওয়াইজ আগে কথা বলে বুক করে এলেও হয়। তাই আলো জেলে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই হলো রুম মেয়েদের জন্য। এটা একটা সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড, এখানে দুটো বেড। আর মোটামুটি ওয়াশরুমটা এক্ষুনি দেখাতে পাচ্ছি না, আমার সাথে যে আছে ওয়াশরুমে গেছে। এই হলো রুম, ফ্যান রয়েছে। এই হলো, আমি এদিকের বেডটায় থাকছি। এমনি বেড ওয়াইজ আর কি 3টে বা 4টে এরকম করে করে রাখা হচ্ছে। হোটেলের ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউ। আমি যদিও গ্রাউন্ড ফ্লোরে আছি, কিন্তু জাস্ট ওপর থেকেই, একতলা থেকেই আর কি এই দৃশ্য দেখা যায়। বাকি সদস্যরা, টিমের বাকি সদস্যরা আছে, কেউ কেউ আছে একতলায়, কেউ কেউ দোতলায়। এখানে সবাই জড়ো হয়েছে। এখানে এই জায়গা আমাদের মেডিকেল চেক আপ হলো। এটা এখানে লেখাও আছে ট্রেক দ্য হিমালয়াজের বেস ক্যাম্প। কিন্তু এই হোটেল ইন্দ্রলোক এটা বেশ সুন্দর, মানে ভিউ ওয়াইজ। এখানে প্রত্যেকের ব্লাড প্রেশার মাপা হচ্ছে। হাই অল্টিটিউড ট্রেকে রক্তচাপ বা রক্তে অক্সিজেনের পরিমাণ এগুলো মাপাটা কিন্তু ভীষণ জরুরি। তারপর ডিনার করার পালা। আজকে একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়ব, কারণ আমাদের নির্দেশ দেওয়া হয়েছে পরদিন সকালে বেশ তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্রেকের দ্বিতীয় দিন। অ্যাকচুয়ালি আজকে প্রথম আর কি দিন হতে পারে, বিকজ আর কি আজকেই আমরা হাঁটাহাঁটি করব। কালকে আমরা শুধুমাত্র গাড়িতেই এসেছি। ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। মোটামুটি লাগেজপত্র এখান থেকেই ভালোভাবে রেইন কভার দিয়ে প্যাক করে নিতে হবে, কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। এছাড়া আমার যে বর্ষাতি বা পঞ্চ রয়েছে সেগুলোও নিতে হবে, কারণ কখন জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে আমরা কিন্তু জানি না। পিপলকোটি থেকে গোবিন্দঘাট পৌঁছতে 1 ঘন্টা 38 মিনিট মতন লাগে। 48.6 কিলোমিটার এই পথ। আপনারা যদি আগে থেকে গোবিন্দঘাটে এসে থাকেন তাহলে গোবিন্দঘাট থেকে পুলনা পর্যন্ত আপনাদের একটা ছোট গাড়ি রিজার্ভ করে যেতে হবে। মাত্র 5 মিনিটের এই ডিস্টেন্স। আমাদের যেহেতু গাড়িটা আগে থেকেই ওইভাবেই বলা ছিল, সেই জন্য আমরা সরাসরি ওই গাড়ি নিয়েই চলে গিয়েছিলাম একেবারে পুলনা পর্যন্ত। গোবিন্দঘাট থেকে আমাদের আর গাড়ি চেঞ্জ করতে হয়নি। গোবিন্দঘাটের পথে যেতে যেতে একটা জায়গায় গাড়ি যখন দাঁড়ালো তখন দেখলাম ভেজ টেইলড গ্রিন পিজিয়ন। এখনো পর্যন্ত খুব একটা পাখি দর্শন হয়নি, তার কারণ বৃষ্টিও পড়ছে, আর খুব একটা যে আমি সময় দিতে পেরেছি বার্ড ওয়াচিংয়ের জন্য তাও নয়। ওই আসা যাওয়ার পথে একটু আধটু যা চোখে পড়ে, ব্যাস এইটুকুই। যত গোবিন্দঘাটের দিকে পৌঁছচ্ছি তত বেশি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠছে। চারিদিক যেন কুয়াশা আর মেঘ মিলে সাদা হয়ে আছে। অলকানন্দা নদী গোবিন্দঘাটে, মানে দারুণ আর কি স্রোত, এখন দেখলেই ভয় লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা গোবিন্দঘাটে পৌঁছে গেছি, 9:40 বাজে। এখন এখান থেকে আরেকটা গাড়িতে পুলনা যাওয়ার কথা, সেখান থেকে হাঁটা শুরু হবে। তো একদম পারফেক্ট ভিএফ এর যেরকম ওয়েদার হওয়ার কথা তাই আছে, ড্রিজল হচ্ছে। গোবিন্দঘাট থেকে আবার
পুলনা পর্যন্ত এসে সেখান থেকে আমাদের অফিসিয়ালি হাঁটা শুরু হলো। পুলনা থেকে ঘাঙ্ঘারিয়া পর্যন্ত ডিস্টেন্স মাত্র 9 কিলোমিটার। জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ, তবে রাস্তা কিন্তু বাঁধানো, কারণ এই রাস্তা দিয়ে ঘোড়াও যায়। পুলনা টু ঘাঙ্ঘারিয়া ঠিকই আছে, রাস্তা বাঁধানো এমনিতে। এই পথে যাত্রাও হয়, যাত্রা বলতে হেমকুণ্ড সাহিব রয়েছে, যে হেমকুণ্ড সাহিবের জন্য প্রচুর ঘোড়া আর কি এখান দিয়ে যাতায়াত করে। যারা পুণ্যার্থী আর কি, অনেকে আছেন ঘোড়ায় যাতায়াত করেন। এবার সেটা বাঁচিয়ে চলতে হবে, কারণ ঘোড়ারা অনেক সময় সামনে চলে আসছে এবং তাদের আশাটা আর কি খুব অদ্ভুতভাবে সামনে চলে আসছে। জানিয়ে রাখা ভালো যে এই পথ আপনি না হেঁটে ঘোড়া বা খচ্চরে করে যেতেই পারেন। আপনি যদি পুলনার সিন্ডিকেট থেকে ঘোড়া বা খচ্চর বুকিং করেন, যাওয়া আসা দুটোর জন্য একসাথে 2800 টাকা পড়বে। যদি আপনি এক পিঠ বুক করেন, অর্থাৎ শুধু যাওয়া বা শুধু আসা, তাহলে 2000 টাকা পড়বে। আর যদি আপনি পথে চলতে চলতে কোথাও হাঁপিয়ে যান এবং তারপর ঘোড়া বা খচ্চর নেবেন ভাবেন, তাহলেও আপনার ঘোড়া বা খচ্চর রাস্তাতেও অনেক অ্যাভেলেবল। সেক্ষেত্রে আপনাকে দরদাম করে দামটা ঠিক করে নিতে হবে, কারণ কিছুটা পথ আপনি এসে গেছেন, তারাও আপনাকে কিছুটা টাকা কম বেশি বলতে পারে। এই পথ ট্রেক করে বা ঘোড়াতে না গেলেও আপনি কিন্তু হেলিকপ্টারে করেও যেতে পারেন। গোবিন্দঘাট থেকে পুলনা পর্যন্ত হেলিকপ্টারে যেতে আপনার 2 মিনিট মতন সময় লাগবে এবং খরচ হবে 3000 টাকা মতন। তবে এই হেলিকপ্টার সার্ভিস কিন্তু অনিশ্চিত, কারণ যদি ওয়েদার খারাপ থাকে তাহলে হেলিকপ্টার চলে না। যেমন যেদিন আমরা ঘাঙ্ঘারিয়া পর্যন্ত পৌঁছেছিলাম পুলনা থেকে, সেদিন হেলিকপ্টার একটাও দেখিনি, কারণ সার্ভিসটাই বন্ধ ছিল। কিন্তু ফেরার দিন যেহেতু ওয়েদার ভালো ছিল, সেদিন অনেকবার হেলিকপ্টার যাতায়াত করেছে পুরো পথে, সেটা দেখতেই পেলাম। প্রথমে দেখলাম এখানে গ্রেট বারবেট পাখি, বৃষ্টিতে সে একেবারে ভিজে গেছে। বর্ষাকাল যেহেতু পাখিদের ঘর বাঁধার সময়, তাই এখানে দেখতে পাচ্ছি একটা ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচারের বাচ্চা তারে বসে আছে। তার মা কখন এসে তাকে খাওয়াবে সেই আশায়। মাঝে মাঝে মা এসে তাকে খাইয়েও যাচ্ছিল। ঝোপের মধ্যে আলো করে বসে আছে পিঙ্ক ব্রাউড রোজফিঞ্চ। এটা পুরুষ পাখি, সেই জন্য এর গায়ের রং লাল বর্ণের। এছাড়াও চোখে পড়ল হিমালয়ে ভীষণ কমন এই লাফিং থ্রাশ পাখি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তবে বৃষ্টি হয়েই চলেছে, ড্রিজল। আমি মাঝে মাঝে পঞ্চটা খুলছি, কিন্তু খুলে কোনো লাভ নেই, আবার একটু বাদে শুরু হচ্ছে, কারণ মেঘ যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে পাস করছি আর ভিজে যাচ্ছে। সেই জন্য রেন কভার লাগবে। এর মধ্যে নিচের দিকেও খেয়াল রাখতে হবে, এবং যদি আপনি বার্ড ওয়াচার হন তাহলে আমি বলবো না যে আপনি হতাশ হবেন, কারণ পাখি রয়েছে, পাখিরা হ্যাবিচুয়েটেড আসলে এই বৃষ্টিতে আছে। তবে ট্রেকিংয়ের ক্ষেত্রে একটা নিয়ম আমাদের ফলো করতে হয়, বেশিক্ষণ অপেক্ষা বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ হয় না, সেই জন্য খুব বেশি বার্ডিং হচ্ছে না। এগুলো আখরোট গাছ, দেখুন প্রচুর আখরোট হয়ে আছে। পুরো ট্রেক পথে এই যে নদী আমাদের সাথে পাশে পাশে চলেছে, এর নাম লক্ষণ গঙ্গা, কেউ কেউ একে পুষ্পাবতী নদীও বলছেন। এরপর আমাদের দুপুরবেলা খাবার সময় হয়ে গেল। ভীষণ সাধারণ ভাত, ডাল, রাজমা ইত্যাদি আমরা খেলাম দুপুরবেলা। খাবারের আয়োজন করা হয়েছিল ট্রেক দ্য হিমালয়াজের পক্ষ থেকেই। এত দুর্গম জায়গায় ট্রেকিংগুলো হয় যে সেখানে পছন্দ মতন খাবার পাওয়া বেশ মুশকিল। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে, হেঁটে আমরা এতটাই ক্লান্ত থাকি যে কোনো খাবারই আমাদের কাছে অমৃত বলে মনে হয়। খাওয়া দাওয়ার পর আবার ট্রেক করা শুরু হলো। এখানে আরও বেশ কিছু পাখি দেখলাম।
এই জলধারার নাম কাকভূষুণ্ডী। এটা এসে এই লক্ষণগঙ্গার সাথে মিলিত হয়েছে। বৃষ্টিতে পুরোপুরি প্রায় ভিজে গেছি, যদিও পঞ্চ বা রেন কভার ছিল আমাদের সাথে, কিন্তু তাও মাঝে মধ্যেই এত জোরে বৃষ্টি পড়ছিল যে রেন কভারেও সেরকম কাজ হয়নি। মাঝে মধ্যে এই গরম চায়ের ব্রেকগুলো কিন্তু বেশ আরাম দিচ্ছিল। এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে, তবে এক্সপিরিয়েন্স বেশ ভালো। ভিউয়ার ট্রেক যেমন হওয়া উচিত ঠিক তেমনই। এই ব্রিজ পার হতেই রাস্তা আরও একটু চড়াই হওয়া শুরু হলো। এখান থেকে পথটা আরও একটু বেশি কঠিন। জল খাবার ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো। পাহাড়ি এই ঝর্ণার জলই আমরা বোতলে ভরে পান করছিলাম। বেশ লাগছিল কিন্তু খেতে। ফুলের উপত্যকা এখান থেকে অনেক দূর, কিন্তু তাও এই রাস্তাতেই বেশ কিছু ফুল আমরা দেখতে পেয়েছিলাম, কারণ এই পুরো এরিয়াটাই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। সেই জন্য গাছপালা, পতঙ্গ, ফুল সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আবার একটু বাদে নিলাম একটা ছোট্ট টি ব্রেক। এই টি ব্রেকটা যেখানে নিয়েছি সেখান থেকে ঘাঙ্ঘারিয়া আর বেশি দূর নয়, এমনকি অলরেডি আমরা ঘাঙ্ঘারিয়ার সীমানাতেও ঢুকে গিয়েছি। যত বেশি ঘাঙ্ঘারিয়ার দিকে যাচ্ছি তত বেশি চারপাশটা সুন্দর সবুজ হয়ে উঠছে। এখানে এসে আমার জুতোয় জল ঢুকে গেল জলের ওপর দিয়ে যাওয়ার সময়। 5:30 বাজে, 9:30 থেকে হাঁটছি সকালবেলা। খুব ধীরে ধীরে হাঁটছি আমি, স্লো পেসে, সেই জন্য একটু বেশি সময় লাগছে। আর পাখি দেখতে দেখতে অবশ্যই একটু বেশি সময় লাগেই। এসে পড়েছি হেলিপ্যাড গ্রাউন্ডে। হেলিকপ্টারে আসা যায় খুলনা থেকে এই পর্যন্ত 6,000 বা 6,500 মতন লাগে টাকা হেলিকপ্টারে এলে, আসা যাওয়া মিলিয়ে। এবার সেটা অ্যাভেল করতে পারেন যারা এভাবে আসবেন না মনে করছেন। আর এখান থেকে আমরা যেখানে থাকবো সেই জায়গাটা 800 মিটার আরও উপরে। ছটা বাজে, এসে ফাইনালি কুটুর কুটুর করতে করতে হেঁটে হেঁটে এসে পৌঁছলাম ঘাঙ্ঘারিয়া। সবাই চলে গেছে, আমি যথারীতি সবার পেছনে। আর একটু সময় দিতে হয় ছবি তুলতে গেলে, আর পাখি দেখতে গেলে একটু টাইম, একটু ধৈর্য, একটু ভীষণ প্রয়োজন। দেখবেন আপনি আপনার সুযোগ মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারেন। আস্তে আস্তে এলেও আমি যেমন ধীরে ধীরে, মানে সকালবেলা স্টার্ট করেছিলাম 9:30, তো ধীরে ধীরে এসেছি, পৌঁছে গেলাম আলো থাকতে থাকতে। আমরা ছিলাম হোটেল দীপক, তবে এখানে আরও বেশ কিছু ছোট বড় হোটেল রয়েছে। আমি 2-1টা ফোন নাম্বার দিলাম ডেসক্রিপশনে, দেখতে পারেন। 3 বেডরুম এটা। একবার বাথরুমটাও দেখিয়ে দিই। ভীষণ আর কি বেসিক বন্দোবস্ত, কিন্তু বাথরুমটা বড় এমনিতে। ওয়াটার মানে গরম জল নেই, গরম জলের জন্য 100 টাকা করে দিতে হবে যদি স্নান করার দরকার হয়। হেঁটে এসে আমরা ভীষণ ক্লান্ত। এদিনও রাতে তাড়াতাড়ি ডিনার করে শোবার কথা। हेलो आई मेड द पकोड़ा हो गया लाउड नहीं है पहले नहीं लगेगा। ये चीज क्लियर हो गया, टाइमिंग क्लियर हो गया, प्रोसेस क्लियर हो गया। और कोई डाउट है आपके कल के लिए तो आप ট্রেক গাইডরা একটুখানি ব্রিফ দিলেন। আজকে 8ই আগস্ট আমাদের ট্রেকের অফিসিয়ালি 3য় দিন, হাঁটার 2য় দিন। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে নিলাম। আজকে আমাদের স্বপ্নের যাত্রা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। বহু প্রতীক্ষিত ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেক এই জাস্ট শুরু করলাম 7টার সময়।
যাচ্ছি। এই রাস্তায় কালকে যেরকম আমরা এসেছিলাম যে রাস্তা দিয়ে আর কি, প্রচুর ঘোড়া খচ্চর চলছিল, আজকে সেটা পাবো না। তো আজকে ট্রেকটা অন্যরকম হবে। এখানে যারা ট্রেকার শুধুমাত্র তারাই যান, আর এমনিতে যাদের হাঁটার অসুবিধা আছে তারা পিঠটু নিতে পারেন, পিঠে করে যাওয়া। ঘাঙ্গারিয়াতে হোটেলগুলো যেখানে রয়েছে সেখান থেকে একটু পেছনেই একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে হেঁটে যেতে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে হলে। এখানে একটা ছোট ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পেরোনোর পরই রাস্তা দুদিকে ভাগ হয়ে চলে গেছে। ডান দিকের রাস্তা গেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং বাঁ দিকের রাস্তা গেছে হেমকুন্ড সাহিব। আজকে আমাদের যেহেতু ভ্যালি অফ ফ্লাওয়ার্সটা যাওয়ার কথা, সেই জন্য আমরা ডান দিকের পথ ধরলাম। 1982-র 6 সেপ্টেম্বর ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পায় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। 87.5 বর্গ কিলোমিটার এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মোট আয়তন। উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে অবস্থিত এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে এই অংশ। মনে করা হয় যে 1931 সালে ভ্যালি অফ ফ্লাওয়ার্স প্রথম আবিষ্কৃত হয়েছিল 3 জন ব্রিটিশ পর্বতারোহীর দ্বারা। ফ্র্যাঙ্ক এস স্মিথের নেতৃত্বে 3 জন ব্রিটিশ পর্বতারোহী এখানে পথ হারিয়ে চলে এসেছিলেন এবং এই সুন্দর ফুলের উপত্যকায় এর অপূর্ব শোভা দেখে এর নাম দিয়েছিলেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা। এখানে প্রায় 600-র বেশি ফুল দেখতে পাওয়া যায়। প্রচুর অর্কিড, পপি, প্রিমুলা, মারিগোল্ড, ডেইজি এরকম অনেক ধরনের ফুল এখানে দেখতে পাওয়া যায়, যেটা অন্যান্য কোথাওই দেখতে পাওয়া যায় না। ভ্যালি অফ ফ্লাওয়ার্স একটা মনসুন ট্রেক, অর্থাৎ বর্ষাকালেই এই ট্রেকিং কমপ্লিট করতে হয়। বছরের অন্যান্য সময় এখানে কোনো ফুল ফোটে না এবং এর আকর্ষণও কম থাকে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় ভ্যালি অফ ফ্লাওয়ার্স আসতে পারেন। এর মধ্যে সব থেকে ভালো এবং ম্যাক্সিমাম ফুল দেখা যায় আগস্ট মাসে। যদি আপনি মনে করেন যে এই পথ আপনি হেঁটে উঠতে পারছেন না, তাহলে ঘোড়ার ব্যবস্থা না থাকলেও পিট্টুর ব্যবস্থা রয়েছে। শুধু ফুলের সৌন্দর্যই দেখার মতন নয়, বর্ষাকালে এই অরণ্যের সবুজ রূপও ভীষণভাবে মনকে আকর্ষণ করে। পুষ্পাবতী নদী যে এখান দিয়ে বয়ে গেছে তার সৌন্দর্যটা একবার দেখুন। অনেক বড় বড় ঝর্ণাও কিন্তু এর কাছে 10 গোল খেয়ে যাবে। বর্ষাকালে এই পথে পুষ্পাবতী নদীর ধারার সাথে সাথে আরও অনেক ছোট বড় ঝোড়া দেখতে পাওয়া যায়। পথে সেরকম কিছু ঝোড়া পেরিয়েও যেতে হয়। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উচ্চতা 12,654 ফিট, অর্থাৎ 3,858 মিটার। এটা যেহেতু মনসুন ট্রেক, তাই ধরে নেওয়া যেতে পারে যে এখানে সবসময় বৃষ্টি পাওয়া যাবেই। সেই জন্যই অতি অবশ্যই কিন্তু পঞ্চ, বর্ষাতি, ছাতা ইত্যাদি সাথে রাখবেন। মারাত্মক চড়াই রাস্তা কোথাও কোথাও। আমি শুনেছি এখনো যাইনি, আগামীকাল যাবো হেমকুন্ড সাহিব চড়াই, কিন্তু এটাও কম নয়, বেশ ভালো। ভ্যালিতে যাওয়ার পর হয়তো একটু ঠিক হবে রাস্তাটা, কিন্তু এখানে রাস্তা কিন্তু ভালোই চড়াই। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেছি, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে পৌঁছলেই হবে। আগস্ট মাসে আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে প্রচুর ফুল দেখেছিলাম, আর সেই সব ফুল কিন্তু এই ভিডিওতে সময়ের অভাবে দেখাতে পারলাম না। কিন্তু আমার wildindiatravels.com ওয়েবসাইটে আপনি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ব্লগ পেয়ে যাবেন। সেখানে সব ফুল সুন্দরভাবে ছবি দিয়ে তার আইডি করা আছে। আপনাদেরকে অনুরোধ করব যে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখতে পারেন আমার এই ওয়েবসাইট।
যেহেতু এই ট্রেক অত্যন্ত জনপ্রিয়, তাই গোটা পথ জুড়েই আপনি প্রচুর মানুষকে পাবেন আপনার ট্রেক সঙ্গী হিসেবে, তাই কখনোই আপনার একা একা মনে হবে না। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এত ফুল আছে কিন্তু খুব একটা প্রজাপতি দেখতে পাইনি, কিন্তু প্রচুর মৌমাছি দেখেছি। ভ্যালিতে ঢোকার সময় একটা নির্দিষ্ট প্রবেশ মূল্য লাগে। ঢোকার সময় ফরেস্টের চেকপোস্টে নাম এবং সদস্য সংখ্যা বলতে হয়। সাথে সাথে এখানে 3 দিনের টিকিট হলো 200 টাকা, অর্থাৎ 200 টাকার একটা টিকিট কেটে আপনারা 3 দিন ধরে এখানে আসতে পারবেন। এছাড়া মোবাইল ক্যামেরা বা ছোট কোনো ক্যামেরা কিন্তু এখানে ফ্রি, আর যদি প্রফেশনাল ভিডিও ক্যামেরা নিয়ে যান তাহলে 750 টাকা লাগে। ড্রোন ক্যামেরা এখানে অ্যালাউ নয়। অনেকটা চড়াই ওঠার পর এখন আবার একটুখানি নামার সময় দম তো শেষ হয় না, কিন্তু নামার সময় পড়ে যাওয়ার চান্স বেশি, তাই আর পাথরগুলো আর কি লুজ পাথর, সব লুজ নয়, কিছু কিছু আছে লুজ পাথর, তো খুব সতর্কভাবে আর কি নামতে হবে। যদিও এই ট্রেকটা লেখা থাকে 4 কিলোমিটার, কিন্তু আসলে এটা একটু বেশি হয়, মোটামুটি 5-5.5 কিলোমিটার মতন হবে। ভ্যালিতে ঢোকার পরই মাঝে মধ্যেই দেখতে পাচ্ছিলাম হরেক রকমের ফুলের সম্ভার। চারদিকে এত সুন্দর রঙিন ফুল যে দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতেই ক্যামেরার মেমোরি শেষ হয়ে যায়। ফাইনালি ভ্যালির অনেকটা কাছে, বেশ টাফ, তবে ওয়ার্দি অবশ্যই। এখন একটু ওয়েদার বেশ সানি, একটু হালকা হালকা রোদ উঠছে, বৃষ্টি যে নেই, বৃষ্টি এখনো পর্যন্ত খুব হালকা একটুখানি মাঝে হয়েছিল, মানে সেটা 5-12 করতে হয়নি, এত কম, এটাই অনেক যে বৃষ্টি নেই, বরঞ্চ হালকা রোদ উঠেছে। আশা করছি দারুণ ছবি টবি উঠবে, ভীষণ ভালো লাগছে, মানে এত এনরিচিং একটা এক্সপিরিয়েন্স, মানে বলার নয়। ফাইনালি ভ্যালিতে পৌঁছে গেছি, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। একটু আগে যেরকম সানি ছিল সেরকম হলে ভালো হতো, যাই হোক বৃষ্টির মধ্যেই যতটা পারা যায় ছবি তোলার চেষ্টা করছি। এখানেই আমরা লাঞ্চ করব, প্যাকড লাঞ্চ আমরা হোটেল থেকে নিয়ে এসেছি। ভ্যালিতে ঢোকার একটু বাদেই যখন বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আমরা বাধ্য হলাম এখানে একটা পাথরের তলায় বসে রেস্ট নিতে। হোটেল থেকে আমরা প্যাকড লাঞ্চ নিয়ে এসেছিলাম, তাই পাথরের তলায় বসে এখানে খাওয়া দাওয়া সারলাম। বৃষ্টির তোড়ে খুব একটা ভ্যালির ভেতরে ঘোরাঘুরি করতে পারিনি, যদিও এখানে একটু হেঁটে গেলে রয়্যাল বোটানিক গার্ডেনের বোটানিস্ট জোয়ান মার্গারেট লেগের সমাধি দেখতে পাওয়া যেত। ওনার গবেষণার সময় উনি এখানে এসেছিলেন এবং পড়ে গিয়ে প্রাণ হারান, তারপর তাকে এখানেই সমাধিস্থ করা হয়। যাই হোক, এবার আমাদের নামার পালা। নামাটা কিন্তু ওঠার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হলো। নামার সময়ও বৃষ্টির মধ্যে দেখে নিলাম আরও বেশ কিছু ফুল, যেগুলো যাবার সময় ছবি তোলা হয়নি।
ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা কিন্তু বেশ পাথুরে। এমনিতেই ন্যাশনাল পার্কের ভেতরে ভালো রাস্তা বানাবার নিয়ম নেই, কিন্তু তাও ফরেস্ট ডিপার্টমেন্ট ট্রেকারদের সুবিধের জন্য পাথর দিয়ে দিয়ে এই রাস্তাটা তৈরি করেছেন। ওঠার থেকে নামার সময় সবসময় আরও বেশি সতর্ক থাকতে হয়, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু পিছলে পড়ার ভয় থাকে। তবে অবশেষে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক কমপ্লিট করে আমি কিন্তু ভীষণ খুশি। Hello. Welcome to Valley of the Flowers. We completed Valley of Flowers trekking. We just finished the Valley of Flowers. How was the experience? It's a great experience. It is very good. Very So challenging as there are a well. lot of flowers varieties. So you will enjoy. Come and visit. Hi, Bolu. Joor se bolo. আজকে আমরা যাব হেমকুণ্ড সাহিব। সকালবেলা আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরোলাম। 9 আগস্ট আজকে হেমকুণ্ড সাহিবের পথে চলেছি আমরা। যতগুলো রাস্তা আছে শুনেছি এটাই সব থেকে বেশি কঠিন। দেখা যাক, তবে টিম ছোট হয়ে এসছে, ম্যাক্সিমাম লোক আজকে খচ্চরে বা ঘোড়া করে যাবে। আমরা তো হেঁটে রওনা হলাম, দেখা যাক কি হয়। আজকে সকাল থেকেই এখানে আবহাওয়া বেশ ভালো। গতকাল ভ্যালি অফ ফ্লাওয়ার্স যখন গেছিলাম তখন যেমন বৃষ্টি শুরু হয়েছিল, সেরকম দিনটা কিন্তু আজকে নয়। কালকে আমরা গিয়েছিলাম এই পথে, এটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা। আজকের রাস্তাটা এটা হেমকুণ্ড সাহিবের রাস্তা। পুরো রাস্তাটাই চড়াই, এরকমভাবেই চলেছে। কালকে যেরকম দেখিয়েছি যে বোল্ডার পথ ছিল, আজকে কিন্তু তা নয়। কিন্তু এটাও ব্যাপার যে আজকে কিন্তু কোনো প্লেন জায়গা নেই বা নিচু হবার মতনও কিছু নেই, পুরোটাই চড়াই। আজকে আবহাওয়া ঝকঝকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলতে তুলতে চলা শুরু করলাম। বেশ কিছু পাখি দেখতে পেয়েছিলাম। এখানে ঘোড়া যায়, সুতরাং ঘোড়া বা খচ্চরে করেও কিন্তু আপনি এখানে যেতে পারেন। যেহেতু এটা শিখদের ধর্মস্থান, তাই প্রচুর মানুষ এখানে ঘোড়া বা খচ্চরে করে আসেন। যদি ঘাঙ্ঘারিয়া থেকে ঘোড়ায় যান তাহলে যাওয়া আসা মিলিয়ে 2800 টাকা খরচ পড়ে। যদি শুধু যাওয়া বা শুধু আসার জন্য ঘোড়া নেন তাহলে 2000 টাকা খরচ পড়বে। আর যদি মাঝপথে কোনো জায়গা থেকে ঘোড়া নেন তাহলে সেটা আপনাকে দরদাম করে ঘোড়াওয়ালার সাথে কথা বলে নিতে হবে। আজকে ওয়েদার বেশ ভালো, কিন্তু রাস্তা চড়াই। আর এই রাস্তায় কিন্তু ঘোড়া খচ্চর চলে। আগেই বলেছি, যারা মনে করবেন হেমকুণ্ড সাহেব দেখবেন কিন্তু হাঁটবেন না, তারা ঘোড়া খচ্চরে যেতেই পারেন। যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের বলবো যে ঘোড়া খচ্চরে গিয়ে কোনো লাভ নেই, ও তো হুড় হুড় করে চলে যাবে। প্রচুর পাখির ডাক, আর পাখি দেখতে দেখতে ধীরে ধীরে পথ চলতেই পারেন। যেভাবে আমি চলছি, আমার পুরো টিম এগিয়ে গেছে, আমি ভয়ানকভাবে পিছিয়ে পড়েছি। এখানেও বেশ কিছু ফুল মাঝে মধ্যেই চোখে পড়ছিল। ওয়েদার এখনো পর্যন্ত ভালো, কিন্তু মেঘ ঢুকছে। এমনিতে 12টার পর পাহাড়ে একটুখানি ওয়েদার খারাপ হয়ে যায়, তো ওই 12টা-1টা নাগাদ বৃষ্টির ফোরকাস্টও দেখাচ্ছে চান্সেস। কালকেও তাই হয়েছিল, সকালবেলার দিকটা ভালো ছিল, পরে গিয়ে ভিওএফে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। ফ্লাওয়ার্সের কিছু কিছু ফুল এখানেও দেখা যাচ্ছে। আর এমনিতেই আমাদের ব্লু পপি আর ব্রহ্মকমল দেখতে পাওয়ার কথা এই রাস্তায়।
ওয়েদার একটু খারাপ হওয়া শুরু হয়েছে, এখন পুরোটাই আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, মনে হয় বৃষ্টিও হবে। একটু আগেই কত সুন্দর দেখা যাচ্ছিল, এখন আর কিছুই দেখা যাচ্ছে না। পথের পাশে বাদিকে দেখতে পেলাম একটি হিমবাহ। অপূর্ব লাগলো এই অভিজ্ঞতা। মাঝে মাঝে যেমন পাখি দেখতে পাচ্ছিলাম, তেমন হঠাৎ করে চোখে পড়ল হিমালয়ান পাইকা। রাস্তায় বেশ কিছু জায়গায় এই পাইকা দেখতে পেয়েছি। এটা কিন্তু ইঁদুরের মতন দেখতে হলেও আসলে এটা কোনো ইঁদুর বা রোডেন্ট নয়, এটা লেগুমর্ফের সবথেকে ছোট প্রজাতি। লেগুমর্ফ একটা এমন গ্রুপ যেটা রিপ্রেজেন্ট করে খরগোশকে। এই হিমালয়ান পাইকা মাঝে মাঝেই দেখছিলাম খুব চুপচাপ বসে বসে পাতা খাচ্ছে। এরপরই দেখা পেলাম ব্লু পপি ফুলের। ব্লু পপি আগে কখনোই দেখিনি, এমনকি ভ্যালি অফ ফ্লাওয়ার্সেও না। এই প্রথম দেখতে পেলাম এই বিখ্যাত ফুল। মোটামুটি পাথুরে এলাকায়, পাথরের গায়ে গায়ে এই ফুল ফুটে রয়েছে দেখলাম। এই ঝর্ণাটির নাম লক্ষণ ঝর্ণা। এখানে দেখতে পেলাম ব্রাউন ডিপার পাখি ওই জলের মধ্যেই হেঁটে হেঁটে পোকা সংগ্রহ করে খাচ্ছে। দূরে দেখতে পেলাম দুটি লিটল ফকটেল। আমার মনে হলো একটি পাখি ছোট, তাকে তার মা হয়তো খাওয়াচ্ছে। এই একটা পয়েন্ট থেকে এই রাস্তায় হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা যায় সিধে গুরুদুয়ারা অবধি, আর এই রাস্তাটা হচ্ছে এখানে ঘোরা যায়। এই রাস্তা দিয়েও যাওয়া যায় ইচ্ছে করলে, তবে এটা খুব খাড়াই, কিন্তু এই রাস্তা দিয়েই যাব কারণ সময়টা একটু কম লাগবে। সময় বাঁচাবার জন্য আমি সিঁড়ি দিয়ে যাওয়া ঠিক করলাম, কিন্তু আপনারা চেষ্টা করবেন ডান দিক দিয়েই যেতে, যেটা তুলনামূলকভাবে কম খাড়াই। হেমকুণ্ড সাহিবের পথে উঠতে গিয়েই চোখে পড়ল দারুণ সুন্দর এই ব্রহ্মকমল ফুল। ব্রহ্মকমল ফুল সারা বছর মানুষের কাছে প্রচণ্ড আকর্ষণের জায়গা। বহু মানুষ এত দূর আসেন শুধুমাত্র এই ফুলটা দেখার জন্য। পৃথিবীর সবথেকে উচ্চতম গুরুদ্বারা হচ্ছে এই হেমকুণ্ড সাহিব। দুপুরবেলা 12টা থেকে 1টার মধ্যে হেমকুণ্ড সাহিব প্রার্থনা শেষ হলেই বন্ধ করে দেওয়া হয়। তারপর এখান থেকে পর্যটকদেরও তাড়াতাড়ি করে নেমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তারপরে আর গুরুদ্বারার ভেতরে ঢোকার পারমিশনও পাওয়া যায় না। পৌঁছে গেছি। সত্যি আর কি বেশ টাফ ট্রেল, তবে আমি খুব এনজয় করেছি এই পুরো জার্নিটা। অনেকগুলো পাখিও পেলাম, এক্স্যাক্টলি আর কি যা চেয়েছিলাম ঠিক তাই। फाइनली कंग्रेचुलेशंस। कब आ गया? अभी आया। अभी आया। ओके। क्या ग्रुप फोटो कर रहा है? लंगर हो गया। এখানে এলে লঙ্গরে খাবার নিয়ম রয়েছে। শিখ ধর্মাবলম্বীদের মধ্যে এই লঙ্গর ব্যাপারটা কিন্তু দারুণ ভালো। আমার বেশ ভালো লাগে লঙ্গরে খেতে। এখান থেকে খিচুড়ি আর চা খেলাম। খেয়ে দিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি এবার নামার পথ ধরলাম। হেমকুণ্ড সাহেব থেকে এবার নামার পালা। নামতে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবেই কম সময় লাগবে, কিন্তু পায়ের আর কি 12টা বাজে, পায়ে ব্রেক দিয়ে দিয়ে নামতে হয়, পায়ে বেশ ব্যথা হয় নামে। যাই হোক, চড়াইতে ওঠা যেমন কষ্টকর, নামার সময় হয়তো দমের প্রবলেম হয় না, কিন্তু পায়ে এত চাপ পড়ে যে নামতে গিয়ে বেশ কষ্ট হয়েছে। তবে একবার ঘাঙ্গারিয়াতে হোটেলে ফিরে আসার পর তারপরে কিন্তু আমরা সবাই বেশ খুশি, কারণ বলা ভালো এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহিবের ট্রেক আজকেই পূর্ণতা পেল। आज हम बना रहे हैं पानी पूरी। आज हम स्पेशल आस्था पानी पूरी वाले के पानी पूरी खाएंगे। और ये हमने सब अपने हाथों से बनाया है। डिफरेंट दिन के ये हमने रेडीमेड, तो ये हमने
How was it? बहुत अच्छा, बहुत बढ़िया पानी। আজকে 10ই আগস্ট ট্রেক শেষ। এখন আমরা আজকে চলেছি আবার পুলনা অবধি যাব, ভাঙ্গারিয়া থেকে পুলনা অবধি হাঁটা। ওয়েদার আজকে বেশ ভালো, আগের দিন আমরা বৃষ্টির মধ্যে এসেছিলাম, আজকে সুন্দর ওয়েদার। আজকে ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর আর চারপাশটা এত সবুজ, এত গ্রিন। আর আরো বেশি ভালো লাগছে যে লোকজন নেই, আজকে লোকজন একদম কম এখনো পর্যন্ত। এখন সকালবেলা 7:45 মতন বাজে, এখন অত লোকজন নেই। তবে আজকে তাড়াতাড়ি নামতে হবে। আমি সব জায়গায় ছবি তুলতে এতটা দেরি হয়ে যাচ্ছে আমার, ওই জন্য আমাকে আগে দলের থেকে আগে আর কি আমাকে রওনা করিয়ে দিয়েছে, বলছে তুমি হাঁটতে থাকো, আমরা আসছি পেছন পেছন, তোমাকে ধরেই নেব। যাই হোক, আমি চেষ্টা করবো আজকে একটু কম ছবি তুলতে, যদিও সেটা পারা মুশকিল, কারণ এত সুন্দর লাগছে চারিদিকটা, ছবি না তুলে আর থাকা যাবে না। হেঁটে পুলনা পর্যন্ত আসার পর এখান থেকে গাড়িতে আমরা চললাম বদ্রীনাথের উদ্দেশ্যে। বদ্রীনাথ হয়ে আমরা যাব পিপলকোঠিতে, যেখান থেকে আমরা আমাদের এই ট্রেকটা শুরু করেছিলাম। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, বদ্রীনাথ যেহেতু একটি তীর্থস্থান, তাই আগে থেকে উত্তরাখণ্ডের অনলাইন পোর্টাল থেকে নিজের নাম, ফোন নাম্বার সহ রেজিস্টার করিয়ে যাত্রার পারমিশন করিয়ে রাখলে ভালো হয়, কারণ এই পারমিশন কিন্তু রাস্তায় চেকিং হয়। সাথে নিজের আধার কার্ডও রাখতে হবে। গোবিন্দঘাট থেকে বদ্রীনাথ যেতে 1-1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। আমাদের একটা কথা ছিল যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বদ্রীনাথে আসা হবে, সেই জন্য বদ্রীনাথে এলাম। বদ্রীনাথের দর্শন করব, করে তারপরে আবার ফেরত পিপলকোঠি যেখান থেকে এসেছিলাম। বাকি কিছু কিছু সঙ্গী চলে গেছে, তাহলে আমি এবার যাই। পায়ের আর কিছু নেই, মানে ছোট্ট ছোট্ট স্টেপস, ছোট ছোট সিঁড়ি, সেটা পর্যন্ত এখন আর ভাঙতে পারছি না সিঁড়ি। এখন তো শুধু সিঁড়ি ভাঙা অঙ্কই করতে পারবো, কোনো ম্যানুয়াল সিঁড়ি আর আমি ভাঙতে পারছি না, হাত পা ভেঙে যাচ্ছে রীতিমতো। বাবা, ট্রেক পোলসটা আনলে ভালো হতো আমার মনে হচ্ছে। এইটুকু সিঁড়িও VOF আর হেমকুন্ড সাহিব, সো টায়ারিং, কি আর বলবো। এমনি ভালো, হ্যাঁ ওটা ইজি ট্রেকের মধ্যে, ইজি টু মডারেট ট্রেকের মধ্যে ধরা হয়, তো সেটাই আর কি আমাদের মতন যারা খুব বেশি হিমালয়ান ট্রেক করি না তাদের পক্ষে কষ্টকর। দুপুর 12টার সময় মন্দির এখানে বন্ধ হয় এবং 3টের সময় মন্দির আবার খোলা হয়। আমরা 2:30 নাগাদ এখানে পৌঁছে গিয়েছিলাম। এখন চারপাশে দাঁড়িয়ে ওয়েট করে অলকানন্দা নদীর শোভা দর্শন করলাম। তারপরে আমরা মন্দিরে নির্দিষ্ট সময় ঢুকে গেলাম। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, কিন্তু বাইরে থেকে ছবি তোলা যায়। ইচ্ছে হলে আপনারা এখানে পুজোও দিতে পারবেন। এরপর আবার আমাদের এখান থেকে পিপলকোঠি যাবার পালা। সন্ধেবেলা একটা ছোট অনুষ্ঠান করে আমাদের উৎসাহ দেবার জন্য ট্রেক দ্য হিমালয়াসের পক্ষ থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হলো ট্রেক সম্পূর্ণ করার জন্য। Thank you so much for this certificate, and Team TTH is very wonderful. Sunita was always with me, and also the fellow travelers were so good. I got so many birds, so many butterflies, and it was a wonderful experience. Natural beauty was so nice, so I would like to come here again and again. Thank you so much. আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে ট্রেক সেটা প্রায় শেষ। আজকে আমি এসেছি শিবপুরীতে।
শিবপুরি ঋষিকেশের একদম কাছে, 15 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স। ঋষিকেশেও থাকতে পারতাম। আগামীকাল আমি ফেরত যাব কলকাতায়। একটা দিন বাফার রাখতে বলে, সেই জন্য একটা দিন এক্সট্রা রাখতে হয়েছে, কারণ প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে রাস্তায়। আমরা আস্তে আস্তেও এখন দেখলাম বৃষ্টি হচ্ছে পাহাড়ে সবসময়, সেই জন্য একটা দিন বাফার, সেই বাফার যে টাইমটা সেই টাইমটাকে স্পেন্ড করব এখানে। একদম দারুণ আর কি লোকেশন, নদীর একদম পাশে থাকা। আগেই বলেছি যে ট্রেক শুরু এবং শেষের দিন একটা দিন এক্সট্রা বাফার হিসেবে আমাদের রাখতে বলা হয়েছিল, যাতে কোনো কারণে ট্রেক শেষ করতে যদি দেরি হয় ল্যান্ডস্লাইডের জন্য বা যাওয়ার সময় কোনো ট্রেন বা ফ্লাইট লেট হয়, তাহলেও যেন আমাদের কোনো অসুবিধে না হয়। তো সেই জন্য একদিন এক্সট্রা আমার হাতে ছিল। আমি এই দিন ঋষিকেশের কাছে শিবপুরিতে একটা হোটেলে ছিলাম। রিল্যাক্স করার মতন একদম আদর্শ ওয়েদার আর আদর্শ অ্যাম্বিয়েন্স, আদর্শ পরিবেশ। আশা করছি একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারবো কালকে বাড়ি ফিরে যাওয়ার আগে। পরদিন আমার হরিদ্বার থেকে ট্রেন ছিল হাওড়ার উদ্দেশ্যে। পরদিন এখান থেকে চলে গেলাম হরিদ্বার, সেখানেও একটু ঘোরাঘুরি করেছিলাম। তবে সেসব বিষয়ের ডিটেলসে আর আমি এই ভিডিওতে বলছি না। এই কম্বাইন্ড গাইড ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর যদি আপনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স হেমকুণ্ড সাহিব সম্বন্ধে আরও বেশি ডিটেলসে জানতে চান, তাহলে আমার ওই সংক্রান্ত সিরিজটা অতি অবশ্যই দেখবেন। কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সব ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক, ইনস্টাগ্রামেও আমি আছি, সেখানেও আমাকে ফলো করতে পারেন।